17 মে রোববার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আইনজীবীদের দক্ষতা নিয়ে প্রধান বিচারপতির করা মন্তব্যের প্রতিবাদ, সুপ্রিম কোর্ট বারের বিচারকদের দক্ষতা নিয়ে প্রশ্ন। বর্ষবরণের নারী লাঞ্ছনার ঘটনায় 8 জন শনাক্ত, ধরিয়ে দিলে 1 লাখ টাকা পুরস্কার। মানব পাচার রোধে উপকূলীয় এলাকায় যৌথ টহল চালানোর সিদ্ধান্ত থাইল্যান্ড ও মালয়েশিয়ার। শিগগিরই দেশে ফেরা হচ্ছে না সালাউদ্দিন আহমেদের, ভারতে বিচার লেগে যেতে পারে দীর্ঘ সময়। খুলনা রাঙামাটিতে ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলায় নেই কোনো উদ্যোগ, আতঙ্কে ব্যবহারকারীরা, নির্বিকার কর্তৃপক্ষ। বিচারপ্রার্থীদের সুবিচার না পাওয়ার ক্ষেত্রে আইনজীবীদের দায়ী করে প্রধান বিচারপতির মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এক সংবাদ সম্মেলনের সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুদ্দিন খোকন এই প্রতিবাদ জানান। সে মামলা হেরে যাচ্ছে, তার কেস ভালো, শুধুমাত্র আইনজীবীর ত্রুটির জন্য। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শনিবার এক অনুষ্ঠানে বলেন, আইনজীবীদের ত্রুটির কারণে 70% মামলায় বিচারপ্রার্থীরা সুবিচার পাচ্ছেন না। আইনজীবীরা মামলা নিয়ে পড়াশোনা করেন না। বেলা 12টার পর আপিল বিভাগে আর দুপুর 2টার পর হাইকোর্ট বিভাগে আইনজীবীরা উপস্থিত থাকেন না। এদিকে প্রধান বিচারপতির মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে আইনজীবী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুদ্দিন খোকন আইনজীবীদের পাশাপাশি বিচারকদের দায় আছে বলে দাবি করেন। রাষ্ট্র বাংলার বার কাউন্সিলকে যদি স্পন্সর করে, ফাইন্যান্স করে, সাপোর্ট করে, অবশ্যই আমরা আইনজীবীদের দক্ষতা আরো বাড়াতে পারবো। কিন্তু মনে রাখতে হবে শুধু আইনজীবীরা না, আমাদের বিজ্ঞ নিম্ন আদালতের বিচারক এবং মহামান্য সুপ্রিম কোর্টের অনেক মাননীয় বিচারক কিন্তু এই জন্য দায়ী, আমরা বলবো অদক্ষতা দায়ী। নিম্ন আদালত ও উচ্চ আদালতে বিচারক নিয়োগ নিয়েও সমালোচনা করেন মাহবুবুদ্দিন খোকন। কিন্তু নিম্ন আদালতে মেধা সম্পন্ন বিচারক না হয়, আর উচ্চ আদালতের বিচারক নিয়োগের সময় কিন্তু জীবনের সব থার্ড ডিভিশন হলে কিন্তু তাকে নেওয়া হচ্ছে। এখানেও বিচারপতিদের যোগ্যতা দক্ষতার প্রশ্ন আসছে, মেধার প্রশ্ন আসছে। দলেরও যোগ্য লোক, মেধা সম্পন্ন লোক যদি বিচারপতি নিয়োগ দিলে হয়তো মামলা নিষ্পত্তিতে এবং তারা বেশি আইন কানুন বুঝতেন এবং বিজ্ঞ আইনজীবীরা আইন কানুন পড়ে বই পুস্তক নিয়ে রেফারেন্স নিয়ে কোর্টে যেতেন, তাদের বক্তব্যটা স্পষ্ট করতেন। সারা দেশে বিচারাধীন 28,30,000 মামলা আছে। আইনজীবীরা আদালতে নিয়মিত হাজির না হলে মামলা খারিজ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বার্তা সম্পাদক জাহিদ হোসেন আছেন আমাদের সঙ্গে। জাহিদ হোসেন, এই কথা সত্যি যে এখন 30 লাখ মামলা আমাদের অনিষ্পন্ন রয়েছে এবং প্রধান বিচারপতি মন্তব্য করছেন এত মামলা অনিষ্পন্ন রেখে আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। তিনি বলছেন এতে আইনজীবীদের অনেক দায় রয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবুদ্দিন খোকন সংবাদ সম্মেলন করে বললেন যে তিনি আইনজীবীদের উচ্চতর প্রশিক্ষণ এবং নানা ধরনের ব্যবস্থা নিশ্চয়ই ফান্ড পেলে করবেন। পাশাপাশি তিনি বিচারক নিয়োগে বিভিন্ন রকম প্রশ্ন তুলেছেন। আপনার বিশ্লেষণ এই ক্ষেত্রে কি? আসলে এই অনিষ্পন্ন মামলাগুলিকে আমরা কিভাবে কমিয়ে আনতে পারি, অ্যাটলিস্ট আর মামলা যাতে না বাড়ে, সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন এবং কার কি করার আছে বলে আপনি মনে করেন? জাহিদ হোসেন। খালেদ, প্রথমে দেখতে হবে যে একটি মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে বার এবং বেঞ্চ দুই পক্ষেরই আসলে একই ধরনের দায় এবং দায়িত্ব আছে। তবে প্রধান বিচারপতি যে কথাটি বলেছেন সেটি ধারণা প্রসূত নয়। তিনি তার অধস্তন যে বিচারকরা আছে তাদের সঙ্গে কথা বলেছেন, সমস্যা কি কি জায়গায় হচ্ছে সেগুলি বোঝার চেষ্টা করেছেন এবং বিচারকরা তাদের অভিজ্ঞতা থেকেই বলেছেন যে তারা সময় মতো আইনজীবীদের পান না। এবং আরেকটি জিনিস, প্রধান বিচারপতি তাদের অভিজ্ঞতার থেকেই কিন্তু বলেছেন যে যখন একটা মামলা, আমরা জানি যে একটা মামলায় কিন্তু অনেক বক্তব্য থাকে, কিন্তু প্রধান বিচারপতি বলছেন যে বাদী এবং বিবাদী তার যে লিখিত বক্তব্যটি বিচার করার ক্ষেত্রে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময়ই আইনজীবীরা যারা আসলে বিচার করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবেন তাদের তথ্য প্রমাণ দিয়ে, সেই ক্ষেত্রে বিচারকরা যখন তথ্য প্রমাণ চান তখন তাদের প্রস্তুতির অভাবে কিন্তু সেই তথ্যগুলি তারা উপস্থাপন করতে পারেন না। ফলে প্রধান বিচারপতি যেটা বলছেন যে এই বিপুল সংখ্যক মামলা সময় মতো বা দ্রুত নিষ্পত্তি করতে হলে অবশ্যই আইনজীবীদের, কারণ যতজন বিচারক আছে তার তুলনায় অনেক বেশি আইনজীবী আছে। ফলে যদি জিওমেট্রিক্যালিও দেখেন তাহলে
অনেক আইনজীবী যদি প্রস্তুতি নেয় তাহলে একসঙ্গে কাজটা করা সম্ভব হয়। তো সেই দিক থেকে আমরা মনে করি প্রধান বিচারপতি কিন্তু কোনো দোষ বা কারো বিরুদ্ধে কিছু বলা সেটা না, সমস্যাটাকে কিভাবে আমরা দ্রুত নিষ্পত্তি করতে পারি সেই দিকেরই একটা দিক নির্দেশনা দিয়েছেন। এবং আমার যেটা মনে হয় যে বিচার কার্যের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যিনি উপস্থাপন করেছেন প্রধান বিচারপতি, সেটি হচ্ছে যে সময়ের আবেদন করা। আইনজীবীরা কিন্তু সময়ের আবেদন করেন এবং এটা একটা দীর্ঘদিনের প্র্যাকটিস বলা যায়, যে সকালবেলা 10:30টার সময় কোর্ট যখন বসে নিম্ন আদালতগুলিতে, তখন আমরা দেখি যে আইনজীবীরা বা তাদের মুহুরিরা গিয়ে একটা টাইম পিটিশন যেটা বলা হয়, যে সময়ের আবেদন করে এবং তারপরে একটা লম্বা সময় পড়ে, এবং একটা মামলা দেখা যায় দিনের পর দিন, বছরের পর বছর শুধুমাত্র কোনো শুনানি ছাড়া শুধুমাত্র টাইম পিটিশনের উপরেই চলতে থাকে, এবং এটি যারা বিচার প্রার্থী তাদের জন্য কিন্তু বিরাট একটা বোঝা। ফলে আমার মনে হয় যে প্রস্তুতির যে প্রশ্নটি উত্থাপন করেছেন প্রধান বিচারপতি সেটি অবশ্যই থাকতে হবে। এবং মাহবুবউদ্দিন খোকন যে কথাটি বলছেন যে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই যদি সব আইনজীবীর প্রস্তুতি ভালো থাকে তাহলে অটোমেটিক্যালি কিন্তু যারা বিচারক ভবিষ্যতে হবেন তাদের প্রস্তুতি ভালো হবে, কারণ বিচারকদের একটা বড় অংশই কিন্তু আসেন আইনজীবীদের থেকে, অন্তত উচ্চ আদালতে তো তাই, এবং নিম্ন আদালতে একটা মানে প্রতিযোগিতা। আইনজীবীরা তো অবশ্যই মানে আদালতের বন্ধু এবং আদালতকে তারা পথ দেখান, বিভিন্ন বিষয়ে আইনের বিভিন্ন রকম ব্যাখ্যা তৈরি করেন, ব্যাখ্যা দেন। কিছুদিন আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মন্তব্য করেছিলেন যে প্রশাসনিক নানা সীমাবদ্ধতার কারণে বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা ভোগ করতে পারছে না। আপনি জানেন যে তিনি প্রথম প্রধান বিচারপতি নন যিনি এই প্রশাসনিক সীমাবদ্ধতার কথা বললেন, কিন্তু আমরা বিচার বিভাগ স্বাধীনতার যে বা পৃথক করার যে রায় আমরা দেখেছি 1998 সালে, তারপরে একে একে আজকে 17 বছর পার হয়েছে, সেইগুলির ক্ষেত্রে নিয়ে আদালতে নানা ধরনের প্রশ্ন উঠেছে, কিন্তু প্রশাসনিক সীমাবদ্ধতার বিষয়টি রয়েই গেল। এই প্রশাসনিক সীমাবদ্ধতার থেকে কবে নাগাদ আমরা অতিক্রম করতে পারবো বলে আপনার মনে হয়? এবং পাশাপাশি আপনি দেখেছেন যে প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি সহ আগের প্রধান বিচারপতিরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও এই বিষয়ে বারবার তাগিদ দিচ্ছেন, তারপরেও এটি মানে ঠিক তাদের সন্তুষ্টি অনুযায়ী হচ্ছে না। এর কারণ কি বলে আপনি মনে করেন? খালেদ, এখানে একটি বড় কারণ হচ্ছে যে 17 বছর আমরা যদি ইফেক্টিভলি ধরি, বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন হয়েছে অফিসিয়ালি এটা 14 বছর হলো। এই 14 বছরেও কিন্তু এখনো পর্যন্ত নিম্ন আদালতে, অধস্তন আদালতের যে যারা বিচারক আছেন তাদের কন্ট্রোলিং অথরিটি, অর্থাৎ একটা তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে সেই অভিযোগটা কিন্তু তদন্ত বা অন্যান্য কাজগুলি করে মন্ত্রণালয়ের যারা অন্য বিচারক আছে তারা। ফলে হাইকোর্টের বিচারকরা যখন বিভিন্ন আদালতে পরিদর্শনে যান, যখন ইরেগুলারিটিস পান, কোনো অভিযোগ পান, সেগুলি কিন্তু আবার তদন্ত করছেন ওই তাদের ভেতর থেকেই কেউ একজন। ফলে পূর্ণ নিয়ন্ত্রণ হাইকোর্টের পক্ষে কখনোই বা সুপ্রিম কোর্টের পক্ষে কখনোই সেটা বাস্তবায়ন করা সম্ভব না যতদিন পর্যন্ত না এই যে আইন মন্ত্রণালয় হয়ে যে কাজগুলি হয় সেটা সরাসরি সুপ্রিম কোর্টের কাছে নিয়ে আসা, অর্থাৎ সুপ্রিম কোর্টের একটি নিজস্ব স্বাধীন সাচিবিক অবস্থান থাকতে হবে, অর্থাৎ একটা সচিবালয়ের মতো থাকতে হবে, যেন এই কাজগুলি, যে কাজগুলি এখন আইন মন্ত্রণালয় করছে সেই কাজগুলি সুপ্রিম কোর্ট নিজেই করতে পারে। তাহলেই দেখা যাবে যে সত্যিকার অর্থে মাস্তার হোসেন মামলার যে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে, যে 12 দফা নির্দেশনা আছে, সেই 12 দফা নির্দেশনা কিন্তু পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করা সম্ভব। জাহিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। জাহিদ হোসেনকে শুনছিলেন এডিটর স্পিকে। একটি বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর।